মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন, এরপরেই বলেছিলাম আপনাদেরকে যে তরুণদাকে এনে আমরা জিজ্ঞেস করব আমাদের নেত্রী কেমন আছে। তো এই বিষয়ে আসলে উনিও ব্যস্ত ছিলেন, যার কারণে আনা সম্ভব হয়নি। তবে আজ এসেছেন, সেই বিষয়ে কথা বলবো, সমসাময়িক ঘটনা নিয়ে কথা বলবো। আর আপনারা সকলে তরুণদাকে চিনেন, বাংলাদেশে এমন কেউ বাকি নেই যে ওনাকে চিনেন না। আওয়ামী লীগের সবচেয়ে দুর্দিনে উনি প্রথম দাঁড়িয়েছিলেন আমাদের পক্ষে, যখন আমরা অফলাইন এবং অনলাইন এবং অফলাইনে কথা বলতে পারছিলাম না। সেই প্রথম দিন থেকেই 5ই আগস্টের প্রথম যেদিন ওনাকে দেখেছিলাম, সেদিনই দেখেছিলাম উনি আওয়ামী লীগের কথা বলছিলেন। উনি সেদিন বলছিলেন যে বঙ্গবন্ধুর মাথায় যে প্রস্রাব করেছিল সেই বিষয়ে উনি সেদিন কথা বলেছিলেন। এরপরে ওনার সাথে কথা হয়, সেই থেকে আজও আছেন উনি, আমাদেরকে সাহস যুগে যাচ্ছেন। তো চলুন সরাসরি দাদার কাছে যাই। নমস্কার দাদা, আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। তোমাকে এবং তোমার যত শ্রোতা বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দেখছেন, যারা কমেন্ট করছেন, তাদের যতটা পারা যাবে রাশেদ ভাই নিশ্চয়ই উত্তর দেওয়ার চেষ্টা করবেন আমার মারফত, যদি কোনো প্রশ্ন থাকে। এখন আপাতত আমরা প্রসঙ্গে ফিরে যাই, তাহলে লেন্দি হবে না, একটা ক্রিসপি একটা এপিসোড হবে। তাই রাশেদ ভাই, আপনি শুরু করুন আপনার প্রশ্ন। জি দাদা, নরমালি অনেকে আপনাকে সালাম এবং আদাব দিচ্ছে, অনেকে। হ্যাঁ, আমি সবাইকে আমার নমস্কার, সবাইকে নমস্কার, সবাইকে আমার শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুরু করো দাদা। আপনি তো আমাদের নেত্রীর সাথে দেখা করেছিলেন, তো অনেক দর্শকের জানার ইচ্ছা যে উনি কেমন আছেন এবং আপনি কেমন দেখেছেন ওনাকে। দেখো, আমি আমার ভিডিওতে যতটুকু বলার আমি বলেছি, যতটুকু সরকার আমায় অনুমতি দিয়েছে, জি, তার বাইরে আমি ভিডিওতে বলিও নি, এবং আমার বলার মতো আমার অবস্থায় আমি নেই। কারণ আমি আমার সরকারকে উপেক্ষা করতে পারি না, প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে আমার দেখা হয়েছে, অনেকক্ষণ কথা হয়েছে, বিভিন্ন বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে অনেক ছিল পলিটিক্যাল, অনেক ছিল নন পলিটিক্যাল। কিন্তু যেহেতু একটা মানে এর ব্যাপার আছে, মানে সরকারি নিষেধাজ্ঞার ব্যাপার আছে, তাই আমি বগুড়া বাংলাদেশ থেকে, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। তো সরকারি নিষেধাজ্ঞা আছে, তাই আমি বিস্তারিত কিছু আমার ভিডিওতেও বলিনি, এখানেও আমি বলবো না। তবে যেটুকু বলার অংশ সেটুকু আমি নিশ্চয়ই আপনাদের বলছি। আপনারা জানেন উনি একটা নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে, সেখানে দেখা করাটা অত্যন্ত মুশকিলের ব্যাপার। অনেকে আমায় প্রশ্ন করেছেন যে আপনি ছবি তুলে আনলেন না কেন, একটা ছবি শেয়ার করুন। আমি তাদেরকে কথার উত্তরে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি যখন ঢুকি তখন আমার পুরো বডি সার্চ করা হয়, এবং আমার পকেটে রুমালটি পর্যন্ত, মানিব্যাগ রুমালটি পর্যন্ত পেন শুদ্ধ বার করে নেওয়া হয়। জাস্ট খালি হাত পায়, পারলে জুতোটাও খুলতো। নেহাত আমার ওপরওয়ালা বলে দিয়েছিল বলে ওই অপমানটুকু করেনি, ওইটুকু ছাড় দিয়েছে। তা আমি যখন 3-4টে দরজা পেরিয়ে যখন ঢুকলাম, দেখলাম একটি বিশাল ঘরে উনি একটা রাজকীয় একটা সোফার মধ্যে বসে আছেন। তার কাছে আগেই খবর ছিল যে আমি যাব। তিনি উঠে দাঁড়িয়ে নমস্কার করলেন, আমিও প্রীতি নমস্কার করলাম। তা বললাম, আমি বললাম কেমন আছেন? উনি বললেন আগে আপনি বলেন আপনি কেমন আছেন। আমি তো ভালো আছি, আপনার শরীর স্বাস্থ্য নিয়ে দেশের মানুষ খুব চিন্তা ভাবনা করে, তো আপনার সঙ্গে তো যোগাযোগ সবার হয় না। আমি যে কষ্ট করে এসছি সেরকম কষ্ট তো করলেও সবাই দেখা পাবে না। তো তখন উনি বললেন যে না, আমি সুস্থ আছি, আমার একটা কানে একটা ছোট সমস্যা আছে, ওটা একটা দুর্ঘটনার সময় হয়েছিল। উনি কিন্তু গ্রেনেড হামলার কথা উল্লেখ করলেন না, একটা দুর্ঘটনার সময় হয়েছিল। তো
সেইটা ছাড়া তা এটা একটা বলেছে ছোট অপারেশন একটা করতে হবে, তো সেটা দেখা যাবে বলে। এছাড়া আবার আর কোনো অসুবিধা না। আর দেখুন, এই ঠান্ডা গরম এগুলো তো লাগবেই, এগুলো তো লেগেই আছে, প্রত্যেকটা মানুষেরই হয়, আমারও হচ্ছে। তারপর ঠিক আছে, তারপর বিভিন্ন কথাবার্তা হলো, মানে কিছু কিছু পলিটিক্যাল, কিছু নন পলিটিক্যাল কথা যেগুলো, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওতে। তবে ওনার একটা দেখলাম যে ওনার একটা ভেতরে উনি বুঝতে পেরেছেন আমার মধ্যে একটা জড়তা আছে। দেখুন, খুব স্বাভাবিক ব্যাপার, একটা দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে, হ্যাঁ গোপালগঞ্জ থেকে, আপনাকে ধন্যবাদ, একটা দেশের প্রধানমন্ত্রী, তার সঙ্গে আমি দেখা করতে গিয়েছি, তিনি আমার দেশে রয়েছেন, তাকে আমি প্রথম মিট করছি, তো একটা তো ভেতরে একটা চাপা টেনশন থাকে। যতই আমার দেশের আমি অনেক নেতা মন্ত্রীকে মিট করেছি, কিন্তু বিদেশের নেতার সঙ্গে, নেত্রীর সঙ্গে ওয়ান টু ওয়ান একটা বৈঠক, সেটা ফর্মাল নয়, ইনফর্মাল, অনেক ভেবে চিন্তে কথা বলতে হবে, তো সেখানে একটা জড়তা থাকে। কিন্তু উনি এমন একজন মানুষ যে উনি নিজে বুঝতে পেরেছেন, উনি বুঝতে পেরে উনি এমন হালকা জিনিস দিয়ে শুরু করলেন কথাবার্তা। প্রথমে বাড়ির খবর নিলেন, আমার কটা ছেলে মেয়ে আছে কিনা, বাড়িতে আর কে থাকে, বাবা মা বেঁচে আছেন নাকি, কি হয়েছে, কোন সালে মারা গিয়েছেন, আচ্ছা আমার স্ত্রী কি করে, ছেলে কি করে, এই সমস্ত কথা বলতে 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 উনি আমাকে অনেকটা সহজ করে নিলেন। তা যেটুকু নিরামিষ কথা যেটুকু হয়েছে, সেটুকু আমি ওনাকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনি সবই তো জানেন, তাহলে আপনি এই ওয়াকারকে আপনি বসালেন কেন? ভারতও তো আপনাকে তো পালন করেছিল, ভারত সরকার। তখন উনি আমাকে বললেন যে একটা চাপ ছিল। কিসের চাপ? আপনি প্রধানমন্ত্রী, আপনি হচ্ছেন সর্বে সর্বা, আপনার ওপরে চাপ থাকবে, এটা তো মানা খুব মুশকিল। তখন উনি বললেন যে এগুলো অনেক বিতর্কিত বিষয়, সেটা নিয়ে আমি এখনই কথা বলতে চাইছি না। এখন যিনি বলছেন যে আমি চাইছি না, তখন আমি বুঝলাম যে উনি ব্যাপারটা নিয়ে এগোতে চান না, ফলে ওখানে ইতি করে দিলাম। তারপর আরো কথাবার্তা হলো, পলিটিক্যাল কথাবার্তা হলো, কিছু নন পলিটিক্যাল কথাবার্তা হলো। তারপর বললেন চা এলো, আমরা চা খেলাম, উনি নিজে হাতে চা বানালেন, মানে ওই ট্রেতে করে সব শুদ্ধ আসে, তো ওই কাপ ডিশে আলাদা এলো, চা আলাদা এলো, দুধ আলাদা এলো, উনি করে খাওয়ালেন চা। তো আমি চা খেলাম, তার মধ্যেও গল্প টল্প হলো, কথাবার্তা হলো, মানে এগুলো কিন্তু সব পলিটিক্যাল কথাই হচ্ছে, যেগুলো প্রকাশ করা যাবে না, সব পলিটিক্যাল কথা হচ্ছে। আমার কাছে খাতাও নেই, পেনও নেই। এবার আমার মনের মধ্যে তো খুব ইচ্ছা আছে যে একটা ছবি তো ওনার সঙ্গে তুলতে হবে। এবার ফোন তো আমার তা আগেই কেড়ে নিয়েছে, ওখানে তো জমা দিয়ে দিতে হয়েছে ফোন। আমি আর ওনাকে না সাহস করে বলতে পারিনি যে আপনার ফোন থেকে একটা সেলফি তুলে আমায় পাঠিয়ে দিন। সেটা কি বলা যায় একটা প্রধানমন্ত্রী? বলা যায় না। ফলে আমার মনের মধ্যে সুপ্ত ইচ্ছাটা থাকলেও সেটা কিন্তু আমাকে চেপে রাখতে হয়েছিল। তারপর স্বাভাবিকভাবে এবার রাত্রিবেলা যখন ডিনার যখন এলো, তখন উনি দেখলেন যে উনি নিজে হাতে আমাকে একদম পরিবেশন করে উনি খাওয়ালেন। আমি গ্রাসটা মুখে তোলার পর, আগে আপনি খান, মুখে গ্রাসটা তোলার পর তারপরে উনি খেতে বসলেন। এটা হচ্ছে সৌজন্যতা, যে অতিথি কাকে আগে সেবা করো। আমাদের যেমন একটা রয়েছে, অতিথি দেবো ভব, অতিথিকে সবসময় সম্মানের সঙ্গে, দেবতার সঙ্গে তুলনা করো, তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। আমাদের এখানে কিছু
পর্যটক আসেন, তারা দালালের পাল্লায় পড়েন। কিন্তু পুলিশে যদি একবার খবর পায় এই দালালি করেছে কোনো বিদেশির সঙ্গে, তার কিন্তু হালুয়া টাইট হয়ে যাবে। তো উনি সেটা বজায় রাখলেন। তারপরে খাওয়া দাওয়ার পর এবার তখন তো আমার এবার ফেরার টান। কারণ আমাকেও তো এবার তো একটা ভেতর থেকে তাড়না আসছে। তাড়না মানে রাশেদ ভাই বুঝে নিন কিসের তাড়না। জি মানে ধোঁয়া তোমার ব্যাপার আছে তো, এখন জি ধোঁয়া টোয়া তো আর ওইসব জায়গায় চলবে না, কারণ সে প্যাকেট তো ওখানে জমা হয়ে আছে। এবার তো ভেতর তো তাড়না চলছে, 3 ঘন্টা হয়ে গিয়েছে, 3 ঘন্টার মধ্যে একটাও আমার মুখে ঢোকেনি ধোঁয়া জাতীয় কিছু। আমার ভেতরে হাত পাক করছে। আর তো কিছু, আমি তো কিছু বলতে পারবো না, তা আমার আর কোনো সুযোগ নাই বলার। তা আমি তো আবার আস্তে আস্তে ওনার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে এলাম। তো আমি আশ্বস্ত করছি আপনাদের, উনি খুব সুস্থ আছেন এবং মানসিক দিক দিয়ে অত্যন্ত দৃঢ়, এবং উনি বলেছেন যে আমি খুব শীঘ্র ফিরবো। কারণ আমি বললাম যে এর কি কোনো মেসেজ আছে? একটাই মেসেজ বললাম, তো আমি খুব শীঘ্র ফিরবো, যেটা উনি জয়শঙ্করজিকে বলেছেন। ভারত জিজ্ঞেস করেছিল কবে আপনি ফিরতে চান, সেই অনুযায়ী ব্যবস্থা করবে, কারণ ইউএস এর সঙ্গে তো কথা হচ্ছে। তখন উনি বলেছেন আমার এখানে কিছু কাজকর্ম রয়েছে, কিছু টাইম দেওয়া আছে কর্মীদের, তাদের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপার আছে। আবার আমার ব্যক্তিগত একটু অসুবিধা আছে। এখন একজন মহিলা যখন বলেন ব্যক্তিগত অসুবিধা রয়েছে, তখন তাকে আর জিজ্ঞেস করা যায় না এগুলো। ফলে ওখানে সরকার বলেছে ঠিক আছে, আপনি আমার সময় মতো জানাবেন, কিন্তু 15 দিন আগে জানাবেন। আপনার যখন যাওয়ার ইচ্ছা হবে 15 days আমাদের আগে বলবেন, আমরা সেই মতো ব্যবস্থা করব। এবার যেদিন উনি মনে করবেন যে উনি যাবেন, সেদিনকে টপাটপ পড়বে, যদি তারেক রহমান ঠিকঠাক ব্যবস্থা না করে। ওই কারণে তো তারেক রহমানকে সমস্ত কিছু মানে বুঝিয়ে টুচিয়ে পাঠানো হলো, যে এই শর্ত আছে, এই শর্তগুলো মেনে তারপর করতে হবে। যেটা জয়শঙ্করজি মোদিজির চিঠিতে আবার স্মরণ করানোর জন্য হাতে শোক বার্তা ছাড়া একটা চিঠি ধরে গিয়েছেন। আর জামাতকে যা দিয়েছেন, জামাতের মোটামুটি আক্কেল গুরু হয়ে গেছে। জামাতের নেতা তার আক্কেল গুরু হয়ে গেছে। এই যে এত ভারত বিরোধিতা করে, সারা দিন ভারত বিরোধিতা, একটা ডেসপারেশন থেকে করে। মানে কি জানেন, এই যে পাকিস্তান এবং বাংলাদেশ, এই যে না পাওয়া থেকে, যে আমার পাশে একটা এত বড় রাষ্ট্র, আমি একটা ছোট রাষ্ট্র, এই না পাওয়া থেকে তাদের মধ্যে একটা মানে ওই কি বলে হতাশা তৈরি। সেই হতাশা থেকে এই জিনিসগুলো প্রকাশ হয়। আমি একটা বলশালী লোককে 4টে চড় মারলাম, সে ভাবলো বাবা আমি যদি একে একটা মারি একে এক্ষুনি মরে যাবে, তার থেকে সে হাত থেকে ঠেলে সরিয়ে দিয়ে সে চলে যাবে, সাধারণভাবে নির্বিবাদী লোক যদি হয়। আর নইলে ট্রাম্পের মতো গুন্ডা হলে তাহলে প্রেসিডেন্টকে সস্টেক তুলে আনবে। প্রার্থী যদি আওয়ামী লীগ এবং সনাতনীরা ভোট না দেন, ওনাদেরকে ক্ষমতায় না পাঠান, তাইলে কেউ থাকতে পারবে না। এই যে গন্ডমূর্খ গুলো জানেও না, এরা পড়াশোনাও করে না, এদের বলতে কুয়োর ব্যাংক। সারা পৃথিবীতে কি ঘটছে, কি ঘটতে চলেছে অফ স্ক্রিন, আমি সময় যতটা বললাম সেটা কি অন স্ক্রিনে বলবো? যেটা বলছিল 2026 খুব অস্থির যাবে, জি জি, এরা তো জানে না যে এরা মানে ওই যে বললাম কুয়োর ব্যাংক। আমি একটা ভিডিও করেছিলাম এই মানে ডিসেম্বর মাসের লাস্ট উইকে, যে আগামী 2026 কেমন যাবে। তাতে আমি বলেছিলাম যে 2026টা কিন্তু খুব অশান্ত যাবে।
ভীষণভাবে অশান্ত যাবে। কেন অশান্ত যাবে? আমি এটা বলেছিলাম, যদি আমেরিকা ভেনেজুয়েলা আক্রমণ করে বা ভেনেজুয়েলা কোনো দুষ্কর্ম করে, তাহলে চীন কি করবে? সঙ্গে সঙ্গে তাইওয়ান অ্যাটাক করবে। কারণ একটা ফ্রন্টে আমেরিকা আটকে গেল, দ্বিতীয় ফ্রন্ট একটা খুলতে গেলে চীন মানে আমেরিকাকে ভাবতে হবে, ডোনাল্ড ট্রাম্প যত বড়ই গুন্ডা হোক। যখনই চীন তাইওয়ানকে আক্রমণ করবে, তাইওয়ানকে বাঁচাতেও যাবে না, নিশ্চিন্ত থাকুন। তখনই কি হবে? ইরান আর ইসরায়েল দুটো যুদ্ধ শুরু হবে। আমার এই স্পেকুলেশন যেটা ছিল ইরান আর ইসরায়েল যুদ্ধ হবে, তার আগে ভেতরে ভেতরে রেজিম চেঞ্জের ঘটনাটা পাকাচ্ছে, যেটা আমি তখন বুঝিনি। এখন দেখুন, ভেনেজুয়েলা আক্রমণটা করলো, প্রেসিডেন্টকে সস্ত্রীক তুলে আনলো, চীনের এনভয় ওখানে তখন বসে আছে, তার মানে চীনের গালে একটা কষিয়ে থাপ্পড় মারলো আমেরিকা, যে আমি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দাদা, তুই ওপাশে আছিস, ওপাশে থাক। এবার কি চীন ছাড়বে? চীন দেখবে 2-4 দিনের মধ্যে তাইওয়ান অ্যাটাক করে বসে আছে। মিলিয়ে নেবেন আমার কথা, এখনো তো অ্যাটাক করেনি, কোনো খবর পাচ্ছেন না, আমার কথা মিলিয়ে নেবেন। আমি কত দূরদর্শী সম্পন্ন মানুষ। তো যাই হোক, আসলে হচ্ছে আমি দূরদর্শী না, আপনারাও জানতে পারবেন। একটু পত্রিকা ঘাটাঘাটি করুন, ইন্টারনেট ঘাটাঘাটি করুন, একটু গুগল সার্চ করুন, মাস্টারমশাই আছে তো গুগল, তাকে জিজ্ঞেস করুন, সে উত্তর দেবে। এআই কে জিজ্ঞেস করুন, সে উত্তর দিয়ে দেবে। তো যাই হোক, তাহলে কটা ফ্রন্ট হলো? 3টে ফ্রন্ট খুলে গেল। এইবার ভারতের সঙ্গে পাকিস্তান এবং বাংলাদেশ দুজনেরই শত্রুতা চলছে এই মুহূর্তে। আজকের খবর যে বিসিসিআই বলে দিয়েছে ইন্ডিয়া গভর্নমেন্ট যতক্ষণ না পর্যন্ত অনুমতি দেবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাটিতে বা বাংলাদেশের সঙ্গে আমরা ক্রিকেট ম্যাচ ভারতে খেলবো না। পাকিস্তানের মতো অন্য কোনো দেশে আমরা খেলব। আর মুস্তাফিজুর রহমানের ব্যাপারে যেটা শাহরুখ খান বলেছে, কারণ এত গালাগালি শাহরুখ খান খেয়েছে এবং শাহরুখ খানকে দেশ থেকে বিতরণ করার কথাও বলে দিয়েছে, যে আমরা তো তোমাকে এত দিয়েছি, তোমার আজকে এই যে ফ্যান ফলোয়ার টাকা পয়সা সবই তো ভারতীয় দর্শকরা দিয়েছে, সেই ভারতের আবেগটা তোমরা বুঝবে না? ওই KKR এর IPL এ নোয়া নিয়ে শাহরুখ খান এটা নিয়ে কথাবার্তা বলছে, সম্ভবত মুস্তাফিজুর রহমানকে ওই 9,20,00,000 টাকা দিয়ে তাকে হয়তো অফ করে দেওয়া হবে, শাহরুখ খান অফ করে দেবে KKR থেকে সম্ভবত। এটা অফিসিয়াল ঘোষণা হয়নি এখনো, এটা আমি আকবারই বললাম, যদি ভুল হয় তাহলে আমায় মাফ করে দেবেন। দেখো, এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। আর তাহলে কি হলো? ওদিকে হলো গিয়ে আপনার ভেনেজুয়েলা আমেরিকা আটকে গেল, ওখানে চীন বসে আছে, একে আক্রমণ করবে, তাইওয়ানকে আক্রমণ করবে, মধ্যিখানে ভারত, দুদিকে তার শত্রু। আগে একটা ছিল, এখন দুটো হয়েছে, পশ্চিম আর পূর্ব দুটোই, তা দুটো একসঙ্গে লাগাবে। ওদিকে ইরান ইসরায়েলের মধ্যে লাগার সম্ভাবনাটা কমে গেল, কারণ রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইসরায়েলের ক্ষমতা মানে ইরানের অত ক্ষমতা রইল না, ফলে একটা যুদ্ধ থেকে গেল। কিন্তু হুতি কি ছাড়বে? হিজবুল্লাহ ছাড়বে? ইরানে যদি মোল্লাকে নেতাকে যদি এখান থেকে বিতাড়িত হতে হয়, কোথায় যাবে? বড়জোর যাবে ইরাক। তাহলে হুতি আর এরা কি ছেড়ে দেবে? তখন ওরা যতটুকু শক্তি আছে পূর্ণ উদ্যমে ইসরায়েলকে মারতে শুরু করে দেবে, ফলে ইসরায়েল একটা ফ্রন্টে আটকে গেল। এবার আমেরিকা কজনকে সাহায্য করবে? কজনকে? তাহলে কতগুলো দেশ যুদ্ধে জড়িয়ে গেল। চীন জড়ালো, ভারত জড়ালো, আমেরিকা জড়ালো, রাশিয়া জড়ালো। রাশিয়া মারবে ইউক্রেনকে, মারতে মারতে শেষ করে দেবে, কারণ আমেরিকা আর অস্ত্র দিতে পারবে না। আমেরিকার অস্ত্র ভান্ডারও তো অস্ত্র শেষ হবে তো এক সময়, অফুরন্ত অস্ত্র তো নয়, সমুদ্রের জল তো নয় যে ঘটি করে তুললাম আর ফিরে নিলাম আমি, তা তো নয়। তাকেও তো অস্ত্র বানানোর টাইম নেই, সে তো একটা যুদ্ধ শুরু করে দিয়েছে, চারদিকে তো মিসাইল মেরে দিয়েছে।
তার প্রত্যুত্তর কি ভেনেজুয়েলা থেকে আসবে না? তাদের প্রেসিডেন্টকে সস্ত্রিক তুলে নিয়ে গিয়েছে, উত্তর আসবে না? উত্তর নিশ্চয়ই আসবে, কারণ তার জন্য অপেক্ষা করতে আমাদের। তাহলে আমেরিকা এই 4টি ফ্রন্টে ইসরায়েলকে মানে সাপোর্ট করা, তারপরে সাপোর্ট করা, কি বলে তাইওয়ানকে সাপোর্ট করা, প্লাস পাকিস্তানকে সাপোর্ট করা, 4টে সাপোর্ট কি আমেরিকা করার মতো ক্ষমতায় থাকবে? পৃথিবীর যত সৈন্য বড় থাকুক না, হবে না। যেখানে 3টে মহাশক্তি রয়েছে সেখানে এসে অন্তত দাদাগিরি করবে না, তবু অত 7 সমুদ্র 13 নদী পেরিয়ে আসতে হবে। এখন ভারত কিন্তু এই আশাটাই ছিল, কখন আমেরিকা ফাঁসবে। আমেরিকা আগে ফাঁসুক, ওকে হাড়ি কাটে গলাটা ঢুকিতে দাও। হাড়ি কাটে গলা এখন ট্রাম্প ঢুকিয়ে দিয়েছে, আর ট্রাম্পের উপায় নেই। আর চীন এখন পাকিস্তানকে সাহায্য করতে পারবে না। তাইওয়ানে যদি চীন অ্যাটাক করে, তাহলে চীন এনগেজ হয়ে গেল তাইওয়ানে। তাহলে না পাকিস্তানকে আমেরিকা সাহায্য করবে, না চীন সাহায্য করবে। এর দোকানের অবস্থা এমনিই খারাপ। এর দোকানের রেজিম চেঞ্জ, এর পরেরটাই হতে এর দোকানের রেজিম চেঞ্জ হবে। ইরানের রেজিম চেঞ্জের পরে দেখে নেবে এর দোকানের রেজিম চেঞ্জ হচ্ছে। এরকম রেজিম চেঞ্জ করতে যায় ওরা। তো এখন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, সব তো গিয়ে এখন ভারতবর্ষের কোর্টে এখন সব বলগুলো জমা হয়ে গেছে। এই সময় যদি বাংলাদেশকে অ্যাটাক করে, কোন বাবা বাঁচাবে? একতরফা মারবে তো, একতরফা। ওই ধরা তোমার পেছনে হাত দুটো বাঁধা আছে, তোমাকে 4 গালে 4টে করে থাপ্পড় মারছে 4টে লোক, তুমি কিছু করতে পারবা? কিছু করতে পারবা না। এদের হবে সেই অবস্থা। হ্যাঁ, নমস্কার ভাই, নমস্কার দাদা। আরেকটা ভিডিও দেখাচ্ছে, একটু দেখেন। আমি বলছি চানাচুর মুড়ি টুড়ি এগুলো বিক্রি করে রাস্তায়। তাই আজকে মোল্লারা ধরে তাকে শীতকালে তার ওগুলো সব ফেলে দিয়ে মাথায় ঠান্ডা পানি ঢেলে দিয়েছে, মানে পবিত্র করছে নাকি, যে আগামীতে চানামুড়ি বিক্রি করতে হলে তুমি বোরকা পরে করতে হবে। অবস্থা বুঝেন বাংলাদেশের। এই হচ্ছে যে আমাদের দেশের এখন মহিলাদের আক্রমণ। এই তো এখন তো ইরানে মোল্লাদের দূর করাচ্ছে ইরানবাসী, পুরো মোল্লা তারাও। মোল্লা দেখছে কেলাচ্ছে, মোল্লা দেখছে কেলাচ্ছে। এখন মোল্লারা কি করে দাড়ি কেটে ফেলছে, মোল্লা যারা আছে টুপি ফেলে দিয়ে দাড়ি কেটে ফেলছে বাঁচার জন্য। এই যে যত ইসলামী মাথায় টুপি দেখছো, সব টুপিটা পকেটের উপর করে দেবে। যখন কামাকাজি ড্রোন গুলো যখন পড়বে না, এ তো অবশ্যম্ভাবী পড়বে, কারণ তারেক জিয়া এই জিনিস করতে পারবে না। যে শর্ত ভারতবর্ষ দিয়েছিল তারেক জিয়া সম্ভব করা। সুতরাং আর নির্বাচন তো হবে না, কারণ এমন একটা নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচনের কোনো গণনার ডেট নেই, কোনো কি বলে ফল প্রকাশের ডেট নেই। এটা কিসের নির্বাচন ভাই? সারা পৃথিবীতে এরকম কোনো নিদর্শন পাওয়া যাবে না এরকম নির্বাচনের দিন ঘোষণা করা। যাই হোক, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়, দিন ঘোষণা হয় না, যে অমুক তারিখ নির্বাচন, অমুক তারিখ গণনা, তারপরে অমুক তারিখে ফল ঘোষণা। এই তো হচ্ছে ব্যাপার নির্বাচন। সে তো হবে না। তো তখন এই যে কামাকাজি ড্রোন গুলো যেগুলো পড়বে, তখন এই যে যারা আজকে স্নান করাচ্ছে, তুমি ভিডিওটা ধরে রেখে দাও, এদের কাউকে তুমি খুঁজে পাবে না বাংলার মাটিতে। আর পেলেও এরা দেখবে তৎক্ষণাৎ দাড়ি ফাড়ি কেটে সমস্ত মোল্লারা সমস্ত সেকুলার হয়ে যাবে, সব সেকুলার হয়ে যাবে। এরা হচ্ছে আসলে বলতে একটা ফ্রাস্ট্রেটেড জাতি। এই যে এখন যেগুলো দেখছো, এরা ফ্রাস্ট্রেটেড জাতি, যারা যে শিক্ষা পায়নি, যারা চাকরি পায়নি, যারা মৌলবাদের মধ্যে নিজেদেরকে আটকে রেখে দিয়েছে। সারা পৃথিবীর জুড়ে তুমি বলো তো কারা কারা মারপিট করছে? হিন্দু কি মারছে মুসলমানকে, খ্রিস্টান মারছে মুসলমানকে, ইহুদি মারছে মুসলমানকে, মুসলমান মারছে মুসলমানকে। কখনো শিয়া সুন্নির ঝামেলা, কখন দেওবন্দি সুন্নি ঝামেলা, কখনো দেওবন্দি শিয়ার ঝামেলা, কখনো কি বলে আরে
পাস্তুনের সঙ্গে ঝামেলা, মানে হাজারটা তো মুসলিমে হাজারটা তোমার গ্রুপ আছে। তুমি যদি পাকিস্তানের দিকে নজর দাও তুমি জানতে পেরে যাবে। এই মুহূর্তে আমার মনে পড়ছে, কারণ আমি ওগুলো নিয়ে চর্চা করি না, মানে ইসলাম নিয়ে হতো, যারা করে তাদের কাছে সব মনে আছে। তারা আয়াত ফায়াত সব বলে দেয়, কত নম্বর আয়াতে কি আছে না আছে। তুমি দেখো জয়পুর ডায়লগের সঞ্জয় 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 কি যেন, সঞ্জয় বক্সিটা কি যেন, জয়পুর ডায়লগ মারবে সঞ্জয়, হ্যাঁ, তিনি তো আয়াত ফায়াত পর্যন্ত মুখস্থ বলে দেয়, কোন নম্বর আয়াতে কি আছে। একজনে এই প্রশ্নটা করেছে আপনার কাছে হুম। যে তরুণ ঘোষ কাকু, আমি আপনার কাছে জানতে চাই, ভারত কি মহারাজ পাণ্ডুর এই শিক্ষাটা ভুলে গেছে না এই শিক্ষাটা গ্রহণ করে নাই? কোন শিক্ষাটা আমি জানি না, আসলে আমি নিজেও বলতে পারবো না। পাণ্ডু জীবনের 4-6টা শিক্ষা নিয়েছে, কোন শিক্ষাটা স্পেসিফিক করে বলুন। পাণ্ডুকে আমরা গান্ডু বলি এই কারণে, মহারাজ পাণ্ডু তিনি 6খানা না 7খানা ভুল করেছিলেন জীবনে। আপনারা রক্ষা পাবেন, তাড়াতাড়ি রক্ষা পাবেন। দাদা, এখন সবচেয়ে জটিল যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনি গত মাসের 30 তারিখ আমাদের বিএনপি প্রধান চেয়ারপারসন খালেদা জিয়া মারা গেছেন। উনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশে এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের। তো ওনাকে সম্মান জানাতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছেন, আপনার জয়শঙ্কর জি এসেছেন, নরেন্দ্র মোদী জির একটা চিঠি নিয়ে এসেছেন উনি, শোক বার্তা। সেই দিন দেখা গেল যে উনি প্রায় 40 মিনিট তারেকের সাথে কথা বলছেন, তারেক জিয়ার সাথে। এরপরে আবার জামাতের আমিরের সাথে নাকি কথা বলেছেন, আবার আমাদের 2 উপদেষ্টার সাথেও বৈঠক করে ছবি টবি দিয়েছেন। ডাক্তার ইউনূসের সাথে নাকি কথা বলেননি। এটা কারণটা কি? উনি ডাক্তার ইউনূসের সাথে কেন কথা বললেন না? আর জামাতের আমিরের সাথে কি কথা হয়েছে? ওই যে আমি যেদিনকে যাচ্ছে সেদিনকে একটা আমি ভিডিও করেছিলাম, 3 দিকে মিসাইল তৈরি রেখে জয়শঙ্করজি গেলেন ঢাকায়, এই শিরোনামে একটা ভিডিও করেছিলাম। সেখানে আমি বলে দিয়েছিলাম যে আমার যতটুকু রিডিং 30 বছর সাংবাদিকতা করে, ডক্টর জয়শঙ্কর এই ভিজিটে অন্তত ইউনূসের সঙ্গে দেখা করবেন না। আমার 30 বছরের অভিজ্ঞতা বলছে। আমি কিন্তু কূটনৈতিক সব মানে মহল থেকে কোনো খবর পাই, আমার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতা আমি বিশ্লেষণ করে বলেছি। কি দেখালো মহারাজ এটা পাণ্ডুবর যুধিষ্ঠিরকে অত্যাধিক ধৈর্যের ফল ভালো নয়, মানুষের কাছে দুর্বলতা প্রকাশ পায়। এটা ঠিক বলেছেন, এটা আপনি ঠিক বলেছেন। কিন্তু ওই যে আপনি বললেন জিও পলিটিক্যাল ব্যাপারটার জন্য ভারতবর্ষ অপেক্ষা করছিল যে গিলোটিনে ট্রাম্প গলাটা ফাঁসাক, ট্রাম্প ফেসে যাক, ট্রাম্প ওখানে ফেসে যাক, চীন এখানে অ্যাটাক করুক, তাইওয়ানে ফাঁসুক, ট্রাম্প দুটো জায়গায় ফাঁসুক, রাশিয়া আক্রমণ করুক, ট্রাম্পের সামনে যখন সব পথগুলো বন্ধ হয়ে যাবে না, ট্রাম্প হাত তুলে দেবে। পৃথিবীর যত বড় গুন্ডা হোক, ও তো পৃথিবীর নাম্বার 1 গুন্ডা। ভারত বলে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার সব থেকে বড় গুন্ডা। ভারত কি পারে না ইউনূসকে তুলে আনতে? আমরা যেই কথাটাই ছিলাম যে ইয়ের সাথে কথা হলো না কেন, মানে হ্যাঁ, ইউনূস তো সেদিনকে ওই সংসদ ভবনের পাশে একটা ঘরে ছিল এবং ওই এনএসএ কে বলা ছিল খলিলুর রহমানকে যে তার একটা ইচ্ছা আছে জয়শঙ্করজির সঙ্গে কথা বলবেন। এখন ওখানে তার সঙ্গে ছিল ওই মহিলা আছেন, তার ওই সঙ্গী সাথীটা আমাকে লেখা আছে এবং খুঁজে বার করতে হবে। লামিয়া মোর্শেদ। তো লামিয়া মোর্শেদ ছিলেন, আর একজন কে ছিলেন লুপসে সিদ্দিকী। এই 3 জন বসেছিলেন। লুপসে সিদ্দিকী, উনি আর ওদের ইচ্ছা ছিল যে একবার কথা বলবেন, অন্তত একটা ফটো সেশন করবেন। এবার যখন কথাবার্তা বলে যখন জয়শঙ্করজি বেরিয়েছিলেন, তখন খলিলুর রহমান প্রথম ধরেন
খলিলুর রহমানের সঙ্গে ভারতের একটা সুসম্পর্ক আছে, যে কোনো কারণেই হোক না, অজিত দোভাল ওনাকে খুব পছন্দ করে এবং মাঝে মাঝে কথাবার্তা হয়। এমন নয় যে কথাবার্তা হয় না, খলিলুরের সঙ্গে কিন্তু মাঝে মাঝেই কথা হয়। খলিলুর সেটা কখনো বলে, ইউনূসকে কখনো বলে না, আর ম্যাক্সিমাম দেখাটা হয় দোহায় গিয়ে। তো এইবার খলিলুর যখন ধরেছে, ধরে খলিলুর বলছে যে আপনাকে ডক্টর ইউনূসের সঙ্গে একটু আপনাকে 5 মিনিটের জন্য হলেও একবার বসতে হবে, এটা আমার আপনার কাছে অনুরোধ। তখন বলেছেন যে আপনি কূটনৈতিক সৌজন্যতা মেনে যদি আপনি চলেন, তাহলে পরে আমি আপনার প্রশ্নের প্রস্তাবে আমি হ্যাঁ বলতাম। আমি এসেছি একটা কাজে, সেখান থেকে আমি বেরিয়ে যাব, ফলে আপনার এই প্রস্তাব আমি মানতে পারছি না। আর বর্তমান যা রাজনৈতিক অবস্থা চলছে এবং তিনি যে হারে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, আমি যদি তার সঙ্গে এখন দেখা করি এবং ছবি তুলি, তাহলে আমার দেশে একটা নেগেটিভ পাবলিসিটি হবে। সেক্ষেত্রে আমার দেশের যারা জনগণ এবং বিরোধী দল যারা শেখ হাসিনার সঙ্গে আছে, তাদের কাছে একটা ভুল বার্তা যেতে পারে, ফলে আমি এটা করব না। তখন খলিলুর বলেন যে, মানে যেটা আমার এখান থেকে শোনা বিদেশ মন্ত্রক থেকে, তো খলিলুর বলেন যে অন্তত আমার সঙ্গে একটা ছবি তো তুলুন, নয়তো আমার চাকরিটা বাঁচবে না। তখন ওই খলিলুরের সঙ্গে বসে একটা ছবি তুলেছেন, ব্যাস বসে ছবি তুলেছেন। ঘর থেকে যখন বেরোবেন সেই সময় দাঁত কেলিয়ে একেবারে আপনাদের ওই উপদেষ্টা আসিফ নজরুল, জি জি, তিনি এগিয়ে এসে একেবারে হাত টেনে নিয়ে, জয়শঙ্করজি হাত সোজা আছে, হাত যদি তোমার কেউ টেনে নিয়ে করমন্ডল খিচ মেরি ফটো, आप खींच मेरी फोटो, কাল সুবেহ আর আখবার মে চাইয়ে, তো খিচ মেরি ফটো হয়ে গেছে। এবার সেটা কতটা স্বতঃপ্রণোদিত ভাবে উনি করেছেন সেটা তো আর ছবিতে বোঝা যাবে না। তারপরে উনি সোজা ওখান থেকে বেরিয়ে এসেছেন। যখন বেরোবেন তখন জামাতের আমিরের সঙ্গে দেখা, জামাতের আমির তখন বলেন যে আমার কিছু কথা আছে আপনার সঙ্গে। তখন উনি সিকিউরিটিকে বলেন বাকি সবাইকে সরিয়ে দাও, একটা কোণে গিয়ে, লবির একটা কোণে গিয়ে জামাতের আমিরকে কতগুলো পয়েন্ট ধরে কথা বলেছেন। এখন সেগুলো আমার লেখা আছে, বার করতে গেলে 2 মিনিট সময় লাগবে, তোমার তো এখন তো চ্যানেলের সময়টা চলে যাবে। তো ওই তার মধ্যে প্রথম পয়েন্টটা ছিল, আপনারা যেটা করতে চাইছেন সেটা যদি সাস্টেইন না করতে পারেন, তাহলে পরে 71 সালের ইতিহাসের পুনরাবৃত্তি করবে, এটা আপনাকে পরিষ্কার জানিয়ে দিলাম। তারপরে উনি যেটা বলেছেন, ভারত চায় ইনক্লুসিভ নির্বাচন, তো সব দলের এখানে অংশগ্রহণ চায় এবং সেটা নিরপেক্ষ হতে হবে। তো ভালো কথা। আরো কিছু 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 বলেছেন, মুহূর্ত মনে নেই, নোট বই দেখতে হবে। বলে টলে আমিরের মুখ তো শুকিয়ে পুরো আমসি হয়ে গেছে, ওখান থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে সোজা তখন উনি জামাতের আমির বলেছেন যে আমার আরো কিছু কথা আছে। তো বলছে আমার তো সময় নেই। উনি দুজনকে, বিদেশ দপ্তরের দুজনকে ডিরেক্টরকে দেখিয়ে দেন, একজন ডিরেক্টর, একজন জয়েন্ট ডিরেক্টর, তাই দুজনকে দেখিয়ে দেন। আমি নামটা উল্লেখ করছি না, তাদের পারমিশন নেই বলে উল্লেখ করব না। দুজনকে দেখিয়ে দেন যে এই ঘরে গিয়ে আপনার কথাগুলো ওনার সঙ্গে আলোচনা করতে পারেন, ওনারা যথেষ্ট কনফিডেন্ট এবং ওনারা আমার হয়ে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবেন। সেটাকেই উনি বলছেন যে কূটনীতিকদের সঙ্গে ওনার আলাপ হয়েছে এবং সেটা প্রকাশ করা যাবে না। প্রথম দিন বললেন প্রকাশ করা যাবে না, আসলে যে জুতোটা জয়শঙ্করজির কাছে খেয়েছেন সেই জুতোর কথাটা উনি বলবেন কি করে? পরের দিন রাত্রিবেলা ভাবনা চিন্তা করেছেন যে কি বলা যেতে পারে। পরের দিন একটা গাঁজাগুড়ি গল্প একটা ছেড়ে দিলেন বাজারে, যে আমার সঙ্গে কূটনীতিকদের কথা হয়েছে। সেটা হচ্ছে ওই দুজন কূটনীতিকের সঙ্গে যে বসেছিলেন 5 মিনিট, ওই কথাটা, হ্যাঁ এই হয়েছে বলে এই কথাবার্তা বলে সোজা ওখান থেকে বেরিয়ে এসছে। এবং যখন জয়শঙ্করজি বেরিয়ে গেছেন তখন খলিলুর ঢোকার পরে খলিলুরকে আচ্ছা করে গালাগালি করছেন ইউনূস।
শুনে এটা এটা শোনা কথা, আমি কনফার্ম করছি না। বেরোবার সময় নাকি বলেছেন খলিলুর যেটা বলেছে, খলিলুর যেটা আমাদের অজিত দোভালকে বলেছেন যে জয়শঙ্করজিকে উনি বেয়াদব বলেছেন, আস্ত বেয়াদব মানুষ। মানে উনি বসেছিলেন নোবেল বিজয়ী, নোবেল লরিয়েটকে উনি পাত্তা না দিয়ে উনি তো বেরিয়ে গেছেন। আজকে শুনলাম আবার একটা মিল্টন দা একটা কপি করেছে, জয়শঙ্করকে নাকি দেখে নেবে বলেছে। কি দেখবে? আমি তো ভাবি পুরুষ মানুষেরা কি দেখবে? কেবল আমরা যত চায়ের দোকানে বসি না, বন্ধু বান্ধব টেলিফোনে আড্ডা মারি, শুধু আমাদের হচ্ছে হাসির খোরাক হয়ে গেছে বাংলাদেশ, হাসির খোরাক। যদি কিছু তোমার ভালো না লাগে, মন টন খারাপ থাকে, বাংলাদেশের কোন একটা চ্যানেল খুলে নাও, তোমার মনোরঞ্জন হয়ে যাবে, 100% মনোরঞ্জন হয়ে যাবে, পুরো নেটের খরচা উঠে যাবে। বলো অন্য প্রসঙ্গ বলো, গলা শুকিয়ে গেছে, জল খাই। দাদা এখন বাংলাদেশে অনেকে আলোচনা করছে কি জানেন, যে এই যে জয়শঙ্কর সাহেব যখন বাংলাদেশে আসলেন, তোমার ওই প্রশ্নটার উত্তর দেওয়া হয়নি। এই যে মহিলাকে যে স্নান করাচ্ছেন, জি জি জি, আমি প্রসঙ্গ তার চলে গেছিলাম, অন্য প্রসঙ্গে চলে গেছিলাম। এই যে শুদ্ধিকরণ অভিযান মোল্লাদের, এই মোল্লাদের শুদ্ধিকরণ অভিযান কিন্তু ওই ইরানে যেমন হয়েছে, ইরানে আমেরিকা করছে আর ইরানের জনগণ করছে, এখানে শুদ্ধিকরণ অভিযানটা করবে হচ্ছে আওয়ামী লীগ। শুদ্ধিকরণ হবে, এটা আওয়ামী লীগ করবে আর ভারতবর্ষ করবে, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। আমি ডেট বলবো না, খুব তাড়াতাড়ি হবে, কারণ গলা অলরেডি, আসল মস্তান যে আছে গলা অলরেডি কিলোটিনে ঢুকিয়ে দিয়েছে, বলে এদিকে তার টাকা বাড়ার সময় নেই, এখন শুধু অপেক্ষা চীন কবে তাইওয়ানটায় ঢুকবে। খুব তাড়াতাড়ি 2-4 দিনের মধ্যে ঢুকবে, 2-4 দিনের মধ্যে। তুমি হিসেব করে দেখে নিও, মানে খবর গাওয়ায় দেখে নিও। দাদা একটা কমেন্ট আমি পড়ি, আমার মনে হয় এই লোকটাকে আমি একটা জবাব দেই। সে বলছে যে বিগত 3টি নির্বাচন কেমনে করেছিল হাসিনা, তখন বলতেন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ফাজল, মানে সে হয়তো লিখতে চাইছিল যে ফাজিল। তো এখন আমি তাকে একটা জবাব দিই, আপনার কাছেও মনে হয় সম্ভবত সেম হবে জবাবটা, যে বিগত 3টা নির্বাচন না, বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতে কোন দলকে তো ব্যান্ড করে নির্বাচন হয়নি, সব দলই ছিল, কেউ আসে নাই নির্বাচনে, সেটা হচ্ছে অন্য ব্যাপার। আর এখানে তো আওয়ামী লীগকে সরাসরি একটা দলকে ব্যান করে নির্বাচন করতে চাইছে, এই জন্যই ইন্ডিয়া কেন সারা পৃথিবী বলতেছে ইনক্লুসিভ নির্বাচন। যদি আওয়ামী লীগকে ব্যান করা না হইতো, আওয়ামী লীগ নির্বাচনে না আসতো, তাহলে ছিল অন্য কথা। এখন তো এটা একটা দলকে টোটালি ব্যান, এই জন্যই বলা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। কি মনে হয় দাদা, সেটাই কি ঠিক নয়? একদম সেটাই ঠিক। ইনক্লুসিভ নির্বাচন সবসময় হয় গণতান্ত্রিক দেশে, যেরকম নির্বাচন হয়, মানে বাংলাদেশ তো নিজেকে গণতান্ত্রিক রাষ্ট্র বলে, ইসলামিক হলেও গণতান্ত্রিক রাষ্ট্র বলে, পাকিস্তানও তাই বলে, ইসলামিক হলেও গণতন্ত্র বলে, কিন্তু গণতন্ত্র মুনির পকেটে রেখে দিয়েছে। আর যখন কখনো কখনো দরকার হয়, তখন ইঁদুর বাচ্চার মতো ওই শাহবাজ শরীফকে পকেট থেকে বার করে আর ওকে নিয়ে গিয়ে উপস্থিত করে দেয়। তো এখানেও গণতন্ত্র তো অবাধ। তো এই যে তখন যে নির্বাচনগুলো হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ কি কখনো বলেছিল যে এই দলকে নিষিদ্ধ করলাম, ও নির্বাচনে অংশগ্রহণ নিতে করতে পারবে না, বিএনপি কে ব্যান করলাম? বিএনপি বলেছিল আমি নির্বাচনে যাব না। তুমি যদি বলো আমি আজকে খিচুড়ি খাবো না, কার বাপের সাধ্য আছে তোমাকে খিচুড়ি খাওয়াবে? আর একটা কথা হলো, সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে একটা নির্বাচন, সেখানে ভারতবর্ষের 140 কোটি জনতা গিয়ে সেখানে নির্বাচন করছে, সেখানে গিয়ে ভোট দিয়ে আসছে।
না রয়ের হাজারে হাজারে রয়ের এমপ্লয়ি আছে, তারা গিয়ে ওখানে গিয়ে বসে ভোট ম্যানেজ করছে? এই যে সবকিছুতে একটা ভারতের দিকে একটা দোষ চাপিয়ে দাও, যা হচ্ছে ভারত। আরে ভারত যদি চাল না পাঠায় তাহলে পরে খাবে কি রে বাবু? ছোট ভাইপো যারা আছো তারা ভাবো একবার, চাল না পাঠালে এই যে ভারত বিদ্বেষী কথাবার্তা বলো, যদি ভারত যদি চাল ডাল তেল নুন না পাঠায় খাবে কি করে? এই একটা ট্রিকেই তো ভারত মেরে দেবে। সেটাই। একটা মাস সময় লাগবে। আর যদি কামাকাজে মিসাইল ফিসাইল মারে তাহলে পরে তো আধ ঘন্টায় শেষ, গল্প শেষ। এগুলো বলার পর আজকে তাকে অ্যারেস্ট করেছে। এখন শোনা যাচ্ছে তারা পুরো থানা ঘেরাও করেছে, যে কোনো মুহূর্তে আগুন লাগিয়ে দিতে পারে পুরো থানায়, এটা শোনা যাচ্ছে এখন। এখন দাদা আপনাকে যে প্রশ্ন করতে গিয়ে আমি বেঁচে গেলাম, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যে আপনাদের যে পররাষ্ট্র মন্ত্রী যে এসেছিলেন বাংলাদেশে, উনি সরাসরি আমাদের বিমান বাহিনীর এয়ারবেসে নামছেন, এয়ারপোর্টে নামেননি। উনি কি ভয়ে নামেননি, নাকি হুমকি ছিল এয়ারপোর্টে নামলে অন্য কিছু হবে? এটা অনেকেই বলছেন। নাকি উনি সাহস দেখিয়েছেন যে তোমাদের এয়ারবেসে নামতে পারি আমরা, দেখো কোনটা আসলে দাদা? এইটা হচ্ছে অশিক্ষার ফল। অশিক্ষার ফল কিরকম? শেখ হাসিনা, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। শেখ হাসিনাকে যখন মানে বাংলাদেশ বিমান বাহিনী যখন এখানে পৌঁছে দিল, তাহলে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাতে পারতো না? পারতো তো। কিন্তু তাকে নিয়ে যাওয়া হলো কোথায়? হিন্দান এয়ারবেস। কেন? একটা সামরিক বিমান কখনো অসামরিক বিমানবন্দরে নামতে পারে না। পৃথিবীব্যাপী নিয়ম, এটা পৃথিবীব্যাপী, শুধু ভারত পাকিস্তান বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে এই নিয়মটা আছে। কেউ যদি না জানে তাহলে আর কি বলবো, কিন্তু পড়াশোনা করতে হবে তো। ওই মাদ্রাসার ওই কোরআন পড়লে হবে? ওর মধ্যে লেখা নেই এগুলো। যেমন শেখ হাসিনাকে হিন্দান এয়ারবেসে নামানো হয়েছিল, তা জয়শঙ্করজি গেছেন কিসে? গেছেন ভারতীয় বায়ুসেনার একটা বিমান। তাহলে ভারতীয় বায়ুসেনার বিমানটা নামবে কোথায়? নামবে কুর্মিটোলাতেই। সেটা হচ্ছে একটা এয়ারবেস, কুর্মিটোলা নেমেছেন উনি। শেখ হাসিনা যখন আসেন তখন যেভাবে ভারতে এসেছিলেন, জয়শঙ্করজিও সে একই প্রথায় গিয়েছে, ইন্টারন্যাশনাল নিয়মটা মেনে গিয়েছেন। এটা যদি উল্টোপাল্টা ব্যাখ্যা হয় তাহলে বলবো অত্যন্ত উদ্গান্ডু। দাদা একটা ভাই অনেকবার এই প্রশ্নটাই করেছেন যে তরুণদা একটা প্রশ্ন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি এক সাইড প্যারালাইজড হয়ে গেছে, এটা রটিয়ে দেওয়া হয়েছে। এই কথা আসলে সত্য? আপনি কেমন দেখলেন? নিজে হাতে চা বানিয়ে আমায় খাইয়েছেন, শুনে নিন। নিজে হাতে চা বানিয়ে খাইয়েছেন, তারপর নিজে পরিবেশন করে, খাবার রেডি ছিল, নিজে পরিবেশন করে তারপর আমি প্রথম রাস্তা মুখে তোলার পর তারপর উনি বলেছেন খেতে। ওনার কানে একটা সমস্যা আছে, সেছাড়া ওনার কোনো শারীরিক সমস্যা নেই। আমি দায়িত্ব নিয়ে বলছি। সেটা তো 21 আগস্টের গ্যানেড হামলার সময় যে সমস্যাটা হয়েছিল ওনার। হ্যাঁ, সেটা উনি উল্লেখ করেননি, সেটা উনি উল্লেখ করেন। উনি শুধু বলেছে আমার কানে একটা সমস্যা আছে, ডাক্তার বলেছে ছোট অপারেশন করতে হবে, পরে দেখবো। তার শারীরিক সমস্যা আমি আর কথা বলি। হ্যাঁ দাদা, আপনার অনেক সময় দিয়েছেন আমাদেরকে। আপনাকে একটা লাস্ট একটা প্রশ্ন করি, যেটা এই মুহূর্তে খুব চটছে বাংলাদেশে। সেটা হচ্ছে যে এই যে আপনাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের এখানে আসলেন, উনি তারেক জিয়ার সাথে দেখা করে গেছেন। আবার আরেকজন প্রভাবশালী মিনিস্টার, যিনি এই ইন্ডিয়ান রাজনাথ সিং ওখানে শোক বইয়ে স্বাক্ষর করেছেন। এগুলো নিয়ে এখন বলা হচ্ছে যে ইন্ডিয়া সম্ভবত বিএনপির দিকে ঝুঁকে গেছে, আওয়ামী লীগের হাত ছেড়ে দিল। কাহিনীটা আসলে কি? আসলে কি আওয়ামী লীগের হাত ছেড়ে দিল নাকি? কাহিনী কিছু না। উনি 3 বারের প্রধানমন্ত্রী। মৃত মানুষের কখনো সমালোচনা ভারতবর্ষ করে না এবং তাকে যথাযথ সম্মান দেয়, তার কাজের সম্মান দেয়। মানুষ মাত্র তার একটা ভুল ত্রুটি থাকবে। তার সঙ্গে ভারতের অনেক চাপান উত্তর গেছে, সম্পর্কে উত্থান অবস্থান উত্থান নিয়ে অনেক কথাবার্তা হয়েছে।
মানে রাজনৈতিক গন্ডগোল হয়েছে, 10টা কস্তের মামলা, সেটা তো আছেই, সেগুলো তো ভারত ভুলে যায়নি। তা সত্ত্বেও তিনি 3বারের প্রধানমন্ত্রী বাংলাদেশ, এবং সম্ভবত আমার মনে হয় উনি বোধহয় প্রথম মহিলা প্রধানমন্ত্রী বাংলাদেশের। জি। তো সেখানে ভারত একটা পার্শ্ববর্তী বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, বড় ভাই যেমন ছোট ভাইকে সম্মান দেখায়, আপনারা সমতার কথা বলেন, আমি পরে প্রসঙ্গ আসছি, মনে করি দিও সমতার প্রসঙ্গ। তো সেই সম্মানটুকু দেখানোর জন্য মোদী যেমন ব্যক্তিগতভাবে চিঠি পাঠিয়ে শোক বার্তা পাঠিয়েছেন, সমাজ মাধ্যমে দিয়েছেন তার শোক বার্তা, ব্যক্তিগতভাবেও একটা চিঠি জয়শঙ্করজির মতো একটা কূটনীতিককে দিয়ে উনি পাঠালেন, শীর্ষ কূটনীতিকদের একজন। পৃথিবীতে 5জন শীর্ষ কূটনীতিক ধরলে তার মধ্যে জয়শঙ্করজি একজন। তো এখন আমরা এই চিঠিটা কিন্তু রাষ্ট্রদূত মারফত পাঠাতে পারতাম, কিছুই যেতে আসতো না, বা আমাদের পররাষ্ট্র দপ্তরের কোনো ডেপুটি মিনিস্টারকে আমরা পাঠিয়ে দিতাম, অনেক ক্ষেত্রে আমরা করছি। কিন্তু তার এই চলে যাওয়াটাকে সম্মান দেখান, এটা ভারতবর্ষ দেখিয়েছে। তার মানে এই নয় যে ভারত আওয়ামী লীগের হাত ছেড়ে বিএনপির হাতে দেবে। বিএনপিকে ফেরানো হয়েছে তারেক জিয়াকে একমাত্র হাতে ক্ষমতাটা নিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনো এবং ইনক্লুসিভ নির্বাচন করো। যদি ইনক্লুসিভ অ্যান্ড ফেয়ার ইলেকশন না হয়, তাহলে পরে একটা সময়ের পর মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কো রুবিও এবং জেডি ভান্স এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং জয়শঙ্করজি, অজিত দোভাল সবাই মিলে তাকে আবার পুনরায় লন্ডনে পাঠানোর ব্যবস্থা করবে। তারপর যা খেলা হবে, খেলা শুরু, তখন তো খেলা শুরু হবে। আমি তো চাই ভাই খেলাটা তাড়াতাড়ি শুরু হয়ে যাক। আর ইউনুসকে বলছো যখন তখন মাদুরার মতো তুলে নিয়ে আসতে পারে ইউনুসকে, কিন্তু ভারতবর্ষ সেটা করে না। তোমাদের একটা উপমা দিচ্ছি, মণিপুরে সম্প্রতি একটা তোমার আমেরিকান সাংবাদিক এসেছিলেন, তিনি জঙ্গলের মধ্যে ঢুকেছেন ইন্টারভিউ নেবেন বলে, ওই যেগুলো সন্ত্রাসবাদী আছে তাদের। যখন ঢুকছেন সেখানে একটা মাইনে তার পা পড়ে যায়, যথারীতি মাইনে যখন পা পড়ে গেছে তার পাটা উঠে গেছে। এবার যখন অবস্থায় তিনি যখন যোগাযোগ করার চেষ্টা করছেন, SOS পাঠিয়েছেন, তখন সোজা আবার ভারতীয় সেনা হেলিকপ্টার নিয়ে গেল, ঢুকে ওনাকে তুলে নিয়ে চলে গেল। চাইলে ভারতবর্ষ যে কোনো সময় কিছু না, যমুনা ঘিরে 10টা ড্রোন মেরে দেবে, হলো পুরো এরিয়া ক্রাশ, ফাঁকা হয়ে গেল। এবার হেলিকপ্টার নিয়ে একদল কমান্ডো গেল, এক ব্যাটালিয়ন কমান্ডো গেল, এক প্লাটুন যাবে, এক ব্যাটালিয়ন যাবে না, এক প্লাটুন যাবে, 15, 17 জন, 18, 16 জনের একটা প্লাটুন যাবে। গিয়ে মানে প্লাটুন কতই হয় আমার ঠিক জানা নেই, তবে প্লাটুন সত্যি ছোট মনে হয়, গিয়ে নিয়ে চলে আসবে। ওই তো নড়বড় করছে বডি, ওকে চ্যাংদোলা করবে, তুলে নিয়ে চলে আসবে। এসে এখানে আমরা যদি বলি এবার তোমার সন্ত্রাসবাদী আচরণ, ভারতের বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগে তোমাকে আদালতে পেশ করলো, আমরা UAPA তে লাগিয়ে দিল, সারা জীবন জেল খাট, জামিনও হবে না। এটাও তো ভারতবর্ষ করতে পারে, কিন্তু করে না। ভারতবর্ষ আমেরিকার মতো না, ভারতবর্ষ করে না। হ্যাঁ, যখন করবে তখন আগা পাঁচতলা ধুইবে, এবং সেটা খুব শিগগিরই আগা পাঁচতলা ধোয়া শুরু হবে, এটা আমি নিশ্চিত। এবং আমার স্বপ্ন পূরণ হবে যে বাংলাদেশের বুকে একটা ব্রহ্মস মারবে, সেখানে একটা ঝিল তৈরি হবে, ওখানে ইলিশ মাছ চাষ হবে, আমি গিয়ে সেই ইলিশ খাবো। দাদা আপনাকে লাস্ট একটা প্রশ্ন, বিষয়টা হচ্ছে যে নেপালের
মন্ত্রী বা নেপালের রাজা এরা যখন বাংলাদেশে আসে, এরা তো আসলে ইন্ডিয়ার বার্তা নিয়ে আসে, এটা আমরা ভালো করেই বুঝি, কারণ নেপাল ইন্ডিয়ার বাইরে কোনো কথা বলে না। হঠাৎ করে আপনার আফগানিস্তানের একজন মন্ত্রী পদমর্যাদার লোক আসলেন, সারা বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা ঘুরলো, এগুলো নিয়ে আলোচনা হলো, পেপারে সরকার বললো কিছুই জানে না, ইন্ডিয়া এটা নিয়ে কোনো কথাই বলে নাই। তো এই লোক আসার পর থেকে দেখা যাচ্ছে বাংলাদেশের এই মৌলানারা ইন্ডিয়া বিরোধী চরিত্র কেমন যেন একটু ভুলে যাচ্ছে, মানে বলছে না। আসলে এটার কারণটা কি, আফগানিস্তানের এই লোক কি আসলে ইন্ডিয়ান বার্তা নিয়ে আসছিল?